নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। কেউ কেউ বলছেন যে হোলি হ্যায়, আবার অনেকে বলছেন বুরা না মানো হোলি হ্যায়। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর দোল উৎসবকে এইভাবেই ব্যাখ্যা করছেন অনেকে। প্রথমে বলি, কেন 4টি আসনে প্রার্থীর নাম এখনো ঘোষণা করলো না বিজেপি? শুভেন্দু অধিকারী কাল একটা সাংবাদিক বৈঠক করেছিলেন রবিবার। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে 4টি আসনে এখনো কেন প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তখন শুভেন্দুবাবু বললেন, টেকনিক্যাল কারণ, তাড়াতাড়ি মিটে যাবে। এই টেকনিক্যাল কারণটা কি সেটাই আমি ছানবিন করার চেষ্টা করলাম। কতগুলো কারণ উঠে এলো। আইপিএস অফিসার দেবাশিস ধর ইস্তফা দিয়েছেন। শীতলকুচি কাণ্ড যখন ঘটেছিল তখন তিনি কুচবিহারের এসপি ছিলেন। তিনি সাসপেন্ড হন, তারপরে কম্পালসারি ওয়েটিং এ ছিলেন। তিনি তার পদত্যাগপত্র দেন, কিন্তু এখনো পর্যন্ত তার পদত্যাগপত্র গৃহীত হয়নি। তাকে বীরভূম লোকসভা আসনে প্রার্থী করতে চাইছে বিজেপি। মুখ্য সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন, পদত্যাগপত্র গৃহীত হয়নি। টেকনিক্যাল কারণ, সম্ভবত বিজেপি আদালতের দ্বারস্থ হতে চলেছে। ঝাড়গ্রাম, কুনার হেমব্রম দল থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি টিকিট পেতেন না, এটা জানতামই আমরা। তার জায়গায় কে প্রার্থী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। যতদূর শোনা যাচ্ছে, ঝাড়গ্রাম হসপিটাল মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের একজন অধ্যাপক, সম্ভবত তার নাম প্রণতি টুডু, তিনি বিজেপির প্রার্থী হতে পারেন। তিনিও ইস্তফা দিয়েছেন, তার ইস্তফাও গৃহীত হয়নি। ঠিক 5 বছর আগে রানাঘাটে ঠিক একই কাণ্ড ঘটেছিল। বিজেপি ঠিক করেছে তারা আদালতের শরণাপন্ন হবে প্রয়োজন মনে করলে। আসানসোল কেন্দ্রে আলুওয়ালিয়া এবং জিতেন্দ্র তিওয়ারির মধ্যে কে প্রার্থী হবে তা নিয়ে একটা টাসল চলছে। শুভেন্দু অধিকারী চাইছেন জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করতে। তিওয়ারি ওখানকার ভূমিপুত্র, শুভেন্দুর সঙ্গে তার সম্পর্ক ভালো। আবার আলুওয়ালিয়া আগে একসময় ওই রাজীব গান্ধী শাউটিং ব্রিগেডের সদস্য ছিলেন, তারপরে বিজেপিতে যোগদান করেন। সুষমা স্বরাজের সঙ্গে তার অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। প্রথমে দার্জিলিং, তারপরে তিনি দাঁড়ালেন বর্ধমান, দুর্গাপুর। এবার তাকে ওখানে প্রার্থী করা হয়নি, তিনি আসানসোলে দাঁড়াতে চান। তাপস বন্দ্যোপাধ্যায় তার আত্মীয় হন, যে আসানসোলের যে আগে মেয়র ছিলেন। তো সম্ভবত জিতেন্দ্র তিওয়ারির কপালেই শিকেটা ছিঁড়বে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি দেখে নিতে চাইছে নওশাদ শেষ পর্যন্ত প্রার্থী হন কিনা, বা নওশাদ প্রার্থী না হলে ওখানে বাম কংগ্রেস আইএসএফ এর কেউ প্রার্থী হন কিনা। মানে কেউ তো হবেন, কে হন। নওশাদ যেভাবে বলে বেড়াচ্ছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে লড়তে চান, এখনো বলছেন তিনি লড়বেন। বলছেন যে দল অনুমতি দিলে। এই বিষয়টা একটু খোলসা হয়ে গেলেই বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করবে। সম্ভবত তরুণ আইনজীবী যিনি কয়েকদিন আগে বিজেপিতে যোগদান করেছেন, সেই কৌস্তুভ বাগচি ডায়মন্ড হারবার থেকে লড়বে। বিজেপি প্রার্থী তালিকায় আমার সব থেকে যে বিষয়টা উল্লেখযোগ্য বলে মনে হয়েছে, তিনি হলেন সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের প্রতিনিধি রেখা পাত্র। তার স্বামী পরিযায়ী শ্রমিক, নিম্নবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু সাহস করে প্রতিবাদ করেছিলেন। ওই যে আমি বলি না, প্রতিবাদ সচেতনতার ভাষা। আমরা শহুরে মধ্যবিত্ত মানুষ প্রতিবাদ করতে ভুলে গেছি। যাদের প্রতিবাদ করার কথা, দেখুন তারা কিরকম খিল তুলে ঘরের মধ্যে বসে রয়েছেন। প্রতিবাদের রাস্তায় নেই। অবোধ সরকার, কাক শিল্পী। এখন দেখলাম একটা চা কোম্পানির অ্যাড করছেন এক মাতব্বর কবি,
তিনি, গৌতম ঘোষ, অরিন্দম শীল, অপর্ণা সেন, কৌশিক সেন, কেউ নেই, কোথাও নেই। দেখুন, ওরা নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে নিয়ে পড়বেন, জানেন তো। তারপর নির্বাচনের ফল বেরোনোর পর একেবারে ঘোল ঢুকে যাবেন, যখন দেখবেন যে 400টার উপর আসন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় এসেছেন। তখন নানা অজুহাত দেবেন, ইভিএম হ্যাক করা হয়েছে, মানুষ ভুল করেছে, মানুষ দেখতে পাবে কি ভুল তারা করলো। কিন্তু যখন সন্দেশখালীতে মাতৃশক্তি নির্যাতিতা হলেন শাহজাহান, শিবু, উত্তমের হাতে, তখন তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। দুর্ভাগ্য। সেখানে সন্দেশখালীর মাতৃশক্তির প্রতিবাদ করেছে, তাকে বিজেপি প্রার্থী করেছে। ঠিক 2021-এ চন্দনা বাউরিকে যেভাবে বিজেপি প্রার্থী করেছিল বাঁকুড়ার একটা কেন্দ্র থেকে, ঠিক এইরকমই সন্দেশখালীর নির্যাতিতা মহিলাকে প্রার্থী করা হলো। বারাসাত কেন্দ্র থেকে জনপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার, পূর্ব বর্ধমানের একটা কেন্দ্র থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ, ভালো গান লেখেন, গান করেন, অসীম সরকার। ওই কেন্দ্রে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, ওখানকার গলি ঘুজি চেনেন অসীম সরকার, তাই প্রার্থী করা হয়েছে। অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে নিয়ে যাওয়া আমার মনে হয় খুব ভালো পদক্ষেপ। কারণ অগ্নিমিত্রা রাজনীতির ময়দানে নেমে নিজের একটা আগ্রাসী ভাবমূর্তি তৈরি করে ফেলেছেন। সেখানে জুন মালিয়া বনাম অগ্নিমিত্রাকে উপভোগ্য লড়াই হবে। দিলীপবাবুকে শিফট করা হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। দিলীপবাবু একসময় যখন সংঘের প্রচারক ছিলেন ওই অঞ্চল চষে ফেলেছেন। ওখানকার সভাপতি লক্ষণ গরুয়ের সঙ্গে ওনার খুব ভালো মধুর সম্পর্ক আছে, তাই আমার মনে হয় না দিলীপবাবুর কোনো অসুবিধা হবে। দিলীপবাবুকে আমি ফোনে এ নিয়ে কথাও বলেছিলাম। দিলীপবাবু দল যেখানে বলবে সেখানে আমি যাব এবং ওই অঞ্চলটা আমি হাতের তালুর মতো চিনি, একথা অনস্বীকার্য। দিলীপবাবুর নেতৃত্বেই বিজেপির এই উল্কা সদৃশ্য উত্থান। লোকসভায় 18টা আসন প্রাপ্তি, বিধায়করা 3 থেকে 77 হলো এবং কর্মী সমর্থকদের মধ্যে দিলীপবাবুর একটা জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। তাই মেদিনীপুরের বদলে তাকে যদি বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছে, এটা ভালোই হয়েছে। কিন্তু মেদিনীপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একটা আছে, সেটা তিনি সামলাতে পারেননি। হিরণ তার পক্ষে নয়, যদিও হিরণ এখন প্রার্থী হয়েছেন। ওখানে কুর্মী সম্প্রদায়ের বিক্ষোভকেও তিনি ঠিকভাবে ম্যানেজ করতে পারেননি। তাই একদম অগ্নিমিত্রা পালকে আসানসোল থেকে নিয়ে গিয়ে মেদিনীপুরে দাঁড় করানো হলো। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। আমি বলবো ভালো পদক্ষেপ। রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী হলেন কার্তিক বাবু। তিনি কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান ছিলেন। কার্তিক পাল ভূমিপুত্র। লড়াই হবে, উপভোগ্য লড়াই হবে কৃষ্ণ কল্যাণী ভিক্টর এবং কার্তিক পালের মধ্যে। রাজু বিস্তার কপালে শেষ পর্যন্ত শিখেছিল। দেখুন, হর্ষবর্ধন শ্রীংলা প্রাক্তন বিদেশ সচিব, G20-র কোঅর্ডিনেটর, নরেন্দ্র মোদীর অত্যন্ত পছন্দের মানুষ। তিনি নরেন্দ্র মোদীর প্রার্থী ছিলেন বলা যায়, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু প্রার্থী হতে পারলেন না। যোগী আদিত্যনাথ, ভূপেন্দ্র যাদব এরা যে নির্বাচনে প্রার্থী বাছাই কমিটির বৈঠকে বলেছেন যে শ্রীংলাতে রাজ্যসভায় নিয়ে আসা হোক। কাগজে দেখলাম রাজনাথ সিং বলেছিলেন না, শ্রীংলার মতো মানুষদের খুব প্রয়োজন, তারা লোকসভা দিয়ে যায়। তখন প্রধানমন্ত্রীর পছন্দের মানুষও কিন্তু মনোনয়ন পেলেন না। এটা কিন্তু একটা দলের গণতান্ত্রিক কাঠামোর ভালো বিজ্ঞাপন। শ্রীংলা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারে সামিল হবেন, সম্ভবত তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হতে পারে, অজিত দোভালের অন্য কোনো অ্যাসাইনমেন্ট আসতে পারে, কিছু একটা হবে। মানে শ্রীংলা উইল বি অ্যাকোমোডেটেড ইন নিউয়ার ফিউচার। রাজু বিস্তা মণিপুরের ভূমিপুত্র, কিন্তু বিজেপির সংগঠন, ওখানকার স্থানীয় নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক এবং বিরোধী দলনেতার সঙ্গেও তার সুসম্পর্কের কারণে শেষ পর্যন্ত তিনি টিকিটটাকে এনশিওর করলেন। জলপাইগুড়িতে ডক্টর জয়ন্ত রায় অত্যন্ত সচ্ছল মানুষ, একটু আগে ঘোষণা করে দিলে তিনি প্রস্তুতির একটু বাড়তি সময় পেতেন। খুব উপভোগ্য লড়াই হবে কলকাতা দক্ষিণ কেন্দ্রে। সায়রা হালিম, দেবশ্রী চৌধুরী এবং বালা রায়, 3 কন্যার লড়াই। দক্ষিণ কলকাতাকে অনেকে তৃণমূলের দুর্গ ভাবেন, কিন্তু আমি বলছি পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষিণ কলকাতা কিন্তু আর তৃণমূলের দুর্গ নয়। এখানে লড়াই
দিতে পারলে উপভোগ্য আকর্ষণীয় লড়াই হবে। অঘটন কিন্তু আজও ঘটে। ব্যারাকপুরে অর্জুন সিং এর জেতার ক্ষমতা আছে, যদিও অর্জুন তার নিজের বিশ্বাসযোগ্যতা একটু নষ্ট করেছেন দল বদল করে। এখন নানা রকম ব্যাখ্যা দিয়ে মানুষকে একটা বার্তা দিতে চাইছেন, কিন্তু অর্জুন পার্থভৌমিকের লড়াই উপভোগ্য হবে। এবার চমকপ্রদ ফল হবে কলকাতা উত্তরে। তাপস রায়, আমি বলি উত্তর কলকাতার আগুন পাখি তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ৮০ ছুঁই ছুঁই, প্রদীপ ভট্টাচার্য ৮০ পর, তাপস বাবু কিন্তু ৬৬ বছর বয়স ওনার, তরতাজা, অত্যন্ত সাবলীল, কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে এবং নিজের একটা অ্যাকসেপ্টেন্স আছে। ১০ বছর কলকাতা পুরসভার কাউন্সিলর, বড়বাজার বিদ্যাসাগরের বিধায়ক, উত্তর কলকাতার ভূমিপুত্র। তাকে তৃণমূল তো মর্যাদা দেয়নি। নয়না ব্যানার্জি, শিখা মিত্র যদি চৌরঙ্গিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তাহলে তাপস রায়কে কেন বড়নগরে পাঠানো হয়েছিল? ৩বার জিতেছেন, মন্ত্রিত্ব পাননি। যে পদ দেয়া হয়েছিল সেই পদ না দেয়ারই সমান। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রীকে ফোন করে সমবেদনা জানালেন, কিন্তু তাপস রায়ের পরিবারের কাউকে ফোন করে একটা পাশে থাকার বার্তা দিলেন না, যখন ভুল করে ইডি তার বাড়িতে অভিযান চালিয়েছিল। তাপস বাবু কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভীষণ বেগ দেবেন। কোনো অঙ্ক উত্তর কলকাতায় মিলবে না। অনেকে বলছেন ওখানে অনেক মুসলমান ভাই বোন আছে, সুদীপ বাবু নিশ্চিত। আমি বলছি হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেষ হাসি যদি তাপস রায়ও হাসেন, তাহলে আপনারা কিন্তু অবাক হবেন না। উত্তর কলকাতার সাংসদকে লোকে চোখে দেখতে পান না, ঘর থেকে বেরোন না, মিটিং মিছিলে অংশগ্রহণ করেন না। তৃণমূলের মধ্যেই তো ওনাকে নিয়ে প্রচন্ড ক্ষোভ আছে। কয়েকদিন আগে কুণাল ঘোষ কি বলেছিলেন, যে নিজের স্বার্থে দলবাজি করেন। আর বিরাট হাবভাব, উনি প্রধানমন্ত্রীর উল্টো দিকের চেয়ারে বসে বৈঠক করেন। আর উনি একজন বিশ্বস্ত ধান্দাবাজ। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে বিজেপিতে চলেই গিয়েছিলেন। সুষমা স্বরাজ, প্রমোদ মহাজন এদেরকে বাড়িতে ডেকে কখনো মধ্যাহ্নভোজ, কখনো নৈশভোজে আপ্যায়ন করতেন, ছিলেন তৃণমূলে। আটলজি ওকে মন্ত্রী করেও দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানার পরে সেটা কেচে যায়। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় 2004-এ রায়গঞ্জে প্রিয়দার বিরুদ্ধে লড়তে বলেন, রাজি হননি। জোড়া মোমবাতি চিহ্ন নিয়ে নির্দল হয়ে তখন কলকাতা উত্তর পশ্চিমে দাঁড়িয়ে মিন্টু শীলকে জিতিয়ে দিয়েছিলেন। সুব্রত মুখোপাধ্যায় হেরে গেছিলেন, তৃণমূল বিজেপি জোটের প্রার্থী। এই ভদ্রলোক এবারে কঠোর চ্যালেঞ্জের মুখে পড়বেন, মার্ক মাই ওয়ার্ড। এবার আসি কৃষ্ণনগর। অমৃতা রায় রাজ পরিবারের ঘরণী, থাকেন দক্ষিণ কলকাতায়। 81 সালে বিয়ে হয় রাজ পরিবারের সদস্যদের সঙ্গে। অনেকে বলছেন যে রাজমাতা অ্যাক্সেসিবল নয়, কিন্তু বিজেপির একটা অংশ ওখানে চাইছিল রাজমাতা অমৃতা রায়কে। দেখুন, মহুয়া মৈত্র যে 3টে জায়গা থেকে অ্যাডভান্টেজ পান, কালীগঞ্জ, পলাশিপাড়া আর চাপড়া। কালীগঞ্জে বিজেপির সংগঠন আগের তুলনায় অনেক মজবুত। পলাশিপাড়ায় মানিক বিধায়ক ছিলেন, টেন্টেড চোর মানিক, তৃণমূল ওখানে খাপ খুলতে পারবে না। আর চাপড়ার অ্যাডভান্টেজটা বিজেপি কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মেকআপ করবে যত বেশি সম্ভব লিড নিয়ে, এবং মহুয়াকে গণতান্ত্রিক পদ্ধতিতে লোকসভা নির্বাচনে হারাতে মরিয়া বিজেপি। তাই আমার মনে হয় যে অমৃতা রায়ের প্রার্থীপদ খুব সঠিক সিদ্ধান্ত। তাছাড়া হাওড়া গ্রামীণের যিনি সভাপতি, তাকে প্রার্থী করা হয়েছে উলবেড়িয়ায়। আরামবাগে একজন জনপ্রিয় শিক্ষককে প্রার্থী করা হয়েছে। কিন্তু সন্দেশখালীর প্রতিবাদী মুখ যে মাতৃশক্তিকে বিজেপি প্রার্থী করেছে, আমি সেটাকে বলবো যে এই দুসরাতে অনেকে বোল্ড হয়ে যাবে। রাজনীতি সম্ভাব্যতা শিল্প, কেউ কোনো মানুষ কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম নয়। মানুষ পরিস্থিতি বিচার করে ভোট দেয়। আর কোনো অপিনিয়ন পোল, কোনো প্রতিষ্ঠানের, কোনো চ্যানেলের তৃণমূলের জন্য সুখবর শোনায়নি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি শুনলাম যে প্রশান্ত কিশোর নাকি
ওই ডাকাবুকো সাংসদকে, যিনি ফটর ফটর করে কথা বলেন, সংসদে যাকে নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল, তাকে ফোন করে বলেছেন ইউ আর গোয়িং টু লুজ, কনসেন্ট্রেট অন ইউর কনস্টিটুয়েন্সি। যাকে নিয়ে প্রচুর বিতর্ক, যিনি নাকি আদানি মোদিজির যোগসাজশ নিয়ে একবারে ফাটিয়ে দিয়েছেন, রাহুল গান্ধী সুরে কথা বলেন, প্রশান্ত কিশোর তাকে বলেছেন ইউ আর গোয়িং টু লুজ, ইউ আর গোয়িং টু লুজ, ইউ আর গোয়িং টু লুজ। খুব বড় বড় কথা, ফটর 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 ফটর। এগুলো হচ্ছে লেফট কংগ্রেস ইকোসিস্টেমের ধারক ও বাহক এরা। কপালে এদের কিন্তু দুঃখ আছে নির্বাচনী রাজনীতির ময়দানে। আমার মনে হয় যাকে প্রশান্ত কিশোর বলেছেন ইউ আর গোয়িং টু লুজ, উনি কিন্তু এবার আর সংসদে যেতে পারবেন না। দেখা যাক 4 জুন শেষ কথা বলা যাবে।